আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা নাম, বাপের নামে ঠিকাদারির লাইসেন্স কেমনে অস্বীকার করতে হবে, বলতে হবে যে আমি তো জানি না আমার বাপ কবে ঠিকাদারির লাইসেন্স করছে। এই সিস্টেমগুলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহজে বুঝে যান। আসিফ মাহমুদ আরো বুঝে যান যে নীলা মার্কেটে গিয়ে 300 টাকার হাঁসের মাংস না পাইলে ওয়েস্টিনে গিয়া 30,000 টাকার নাস্তা করা যায় খুব সহজে, এবং এত বিত্ত বৈভব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এও বুঝে যান। 2-4টা আর্মস থাকতেই পারে, আর্মসের ম্যাগাজিন সাথে নিয়ে গিয়া এয়ারপোর্টে ফেলে আসা যেতে পারে। আপনারা যারা ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করেন, বৈধ অস্ত্র, তারা জানেন যে বৈধ অস্ত্র ব্যবহার যে কি যন্ত্রণা, এটা বউ পালার মতো যন্ত্রণা। এটাকে কিভাবে প্রতি বছর লাইসেন্স নবায়ন করতে হয়, প্রতিটা গোলা বারুদ। আমি চাইলেই আমার বৈধ লাইসেন্সের ম্যাগাজিন নিয়ে লাইসেন্সটা ফেলে রেখে লাইসেন্স ছাড়া, অস্ত্রটা ছাড়া আমি দেশে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারবো না। এগুলো বাংলাদেশে আইনে নিষিদ্ধ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেগুলোও শিখে গেছিলেন। এবার আফসোসের পালা। যদিও বিএনপি সরকার বা তারেক রহমান সরকারের বদান্যতায় তার এই যে কিচ্ছা, দুর্নীতির অভিযোগ, লম্বা লম্বা তার এক একটা কীর্তি কারখানা, এগুলোর কোনো তদন্ত হয় না। দুদকেও চিঠি ফিটি যায়, বাট এগুলো কোনোটাই আলোর মুখ দেখে না। কিন্তু একজন তাদেরই এক সময়কার খুব কাছের মানুষ তাকে খোঁচা দিতে এবার আর ছাড়লেন না। অন্ধ্রপ্রদেশ সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছে দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। একটা কথা বলে না, যার নাই কোনো গতি সে হলো সহসভাপতি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা, কি ডাকসাইটে উপদেষ্টা, এনসিপি রে পারলে গঠন করে সে। এখন তার পরিচয় হলো সে দলের মুখপাত্র, পেয়ার আর কি। আচ্ছা, পোস্টে আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলা লিখেন, জামাত শিবির ব্যবহার করলো ইউনূসের সরকারে রেখে, এরপর এমপি প্রার্থীও হতে দিল না, এখন মেয়রও হতে দিবে না। আহারে ব্রো, লাইফটাই স্পয়েল হয়ে গেল তোমার। আপনারা জানেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এমপি হওয়ার তার ভীষণ ভীষণ খায়েশ ছিল। দিন রাত তার নজর গিয়েছে সে তার নিজস্ব যে পিতৃভূমি কুমিল্লার মুরাদনগর, সেখানে পলিটিক্স, স্থানীয় ক্ষমতা তার বাবাকে দিয়ে সে এগুলো মেনটেন করার চেষ্টা করেছে। সেখানে খুন খারাপি রাহাজানির ঘটনা ঘটেছে, এগুলোর পেছনে তার পরিবারের নাম এসছে, তার নাম এসছে, ক্ষমতার অপব্যবহারের নাম এসছে। কিন্তু সেইখানে বর্তমান ধর্মমন্ত্রী কাইকোবাদ সাহেব, তাকে টেক্কা দেওয়ার মতো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অবস্থা হয়নি। যখন দেখলো বিএনপি কোথাও ছাড় দিবে না আর বিএনপিতে যাওয়ার পথ নাই, চেষ্টা করলো ঢাকা থেকে নমিনেশন নেওয়ার, কোথাও থেকে নেওয়া যায় কিনা। মূল ধান্দাটা ছিল বিএনপি থেকে নমিনেশন নেওয়া যায় কিনা। ঢাকার 10-এও সে ইলেকশন করতে পারলো না। এরপরে এই এনসিপির মুখপাত্র, নির্বাচনী প্রচার সেলের প্রধান, এইসব হয়ে পেয়ে এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তার মেয়র হওয়ার খায়েশ। কিন্তু উত্তর সিটি কর্পোরেশনে জামাতে ইসলামীর সাদিক কায়েম, তার নাম আলোচনায় চলে আসছে। ফলে এই জন্য নীলা ইসরাফিল বলছে যে এখন মেয়রটাও হইতে দিবে না। মানে যা কামানোর কামিয়ে নিয়েছে, এই কামাইয়ের পর এখন বাকি আছে ওই তাদের কোন কোন দেশে ইউরোপের জন্য ভিসা হয়ে আছে না, শুধু ওই দিকে উড়াল দেয়া আর কি। তাহলে না চাইলে কিছু হয় না, এটা তো মন্দ কাজ, তাই না? এটা মন্দ, এবং আমি এটাকে মন্দই বলবো। যেভাবেই ঘটুক, যার পক্ষ থেকে ঘটুক, এগুলো মন্দ কাজ। কিন্তু রাষ্ট্র না চাইলে আপনি ভালো কাজও করতে পারবেন না। তার প্রমাণ ডক্টর ইউনূসের এই আদম ব্যাপারী সরকারের আমলে আপনি দেখেছেন যে এখানে ৭২-এর সংবিধান, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে কিভাবে উপহাস করা হচ্ছিল এবং এখনো হচ্ছে। আমাদের সংসদের দিকে তাকান, কি হচ্ছে সেখানে। সেখানে দেখলে মনে হয় যে শের শায়েরির আসর বসে গেছে, যদিও তাদের ভুল উচ্চারণ এবং ছিটো ফুটো জানা। আমরা সংসদে যদি আমাদের এরকম গজলের আসর করা হয়, আমরা ঘন্টার পর ঘন্টা বলে যাব গজলের উপরে। তারা 2-1টা লিখে আনেন বা মুখস্থ করে আসেন, সেগুলো তারা চালিয়ে দেন। আমরা দেখলাম আর কি, সব দলেরই। মানে যে বাঙালি নাকি উর্দু ভাষাকে যখন বলা হয়েছিল রাষ্ট্রভাষা করা হবে, সেখানে কিন্তু তারা বাংলাতে বলে রাগের চোটে বলেছিল নো নো। মানে বাঙালি রাগ করলে ইংরেজি বলে, বিষয়টা এরকম।
সেই বাংলাদেশের সংসদে হঠাৎ করেই আপনি দেখবেন যে উর্দু ভাষার, উর্দু শায়েরির জয় জয়কার। যদি ভুলে কেউ এক লাইন হিন্দি বইলে ফেলতো আওয়ামী লীগের আমলে, তাহলে সেই গজল এখনো গাইতো তারা। এখন বলবেন যে আপনি যে প্রশ্ন করেছেন তার মধ্যে এইগুলো কেন বলতেছি আপনার প্রশ্ন উত্তর না দিয়ে। এটাই হচ্ছে টুইস্ট। মানে তারাও চায় আমরা আননেসেসারি আলোচনায় ব্যস্ত থাকি, তারাও চায় দেশে এমন কিছু ঘটুক, মানুষ অস্থির থাকুক। ম্যাকিয়াভেলি অবশ্যই আপনি পড়েছেন। এমন বাংলাদেশের যারা, শুধু বাংলাদেশে, সারা পৃথিবীতে যারা রাজনৈতিক সচেতন বা মানে রাজনীতিতে সেকেন্ডারি লেভেলের গবেষণা করে, তারা ম্যাকিয়াভেলি বইটা অবশ্যই পড়েছে। আর বিচ্ছিন্ন ভাবে পড়েছে না পূর্ণটাই পড়েছে, অথবা পরে কন্টিনিউ করে। ম্যাকিয়াভেলির কিন্তু একটা সূত্র আছে, সূত্র না, তিনি সেটা আবিষ্কার করেছেন। তিনি বলেছেন ম্যাকিয়াভেলি কি করেছে, তার 20 বছরের অভিজ্ঞতাকে তিনি গ্রন্থে তুলে ধরেছেন। এটাই তো ম্যাকিয়াভেলির বই। এখন ম্যাকিয়াভেলি সেখানে একটা লিখেছেন, একটা শব্দ, একটা জায়গায় লিখেছেন যে প্রবলেম ক্রিয়েট করো, প্রথমে প্রবলেম ক্রিয়েট করো, মানুষের উপর প্যানিক সৃষ্টি করো, ভয়ভীতি সৃষ্টি করো, তারপর সেটা সমাধান করো। এটা হচ্ছে একটা পলিসি মানুষকে ব্যস্ত রাখার জন্য, মানে তারা যেন তার মূল বিষয়টাতে ফিরে আসতে না পারে। তো সেই জন্যে মানুষ যাতে আইন নিজের হাতে তুলে নেয়, সেটা সরকার ইচ্ছা করেই করেছে। কয়েকদিন পরে দেখবেন, আর কিছুদিন পরে দেখবেন আওয়ামী লীগের লোকদের আইন হাতে তুলে নেওয়ার সুযোগ করে দিবে, ওইটা আর গেম খেলার জন্য। অর্থাৎ মানুষের দৃষ্টিভঙ্গি সবসময় যেন ভীতির মধ্যে থাকে। মানে এতদিন তো আমার ভাবির পোলারা, তারপরে ভাবির পোলাদের চাচা জেঠা কাকা দাদারা, তারা ভয় দেখিয়েছে আওয়ামী লীগকে, ভয়ের উপরে রেখেছে, সন্ত্রাসের উপরে রেখেছে জনগণকে, ভীতি সন্ত্রাস। আপনি এটা মনে করবেন না যে আওয়ামী লীগের লোকদের শুধু অত্যাচার করা হয় আওয়ামী লীগের লোকদের ভয় দেখানোর জন্য, না। 18 কোটি মানুষকে একটা ভয়ের বলয়ের মধ্যে, ভয়ের বৃত্তের মধ্যে রাখা যায়, যাতে আপনি তাকে প্রশ্ন না করেন যে চুক্তির খবর কি। ওই যে মহাপরাক্রমশালী দেশের সাথে যে আপনি একতরফা হাঙ্গা বইলেন, মানে আমাদের ইসলামী আইন বা মুসলিম আইনে, কিন্তু মুসলিম লতে বিয়ে কিন্তু কাবিন 2 রকম, একটা হলো স্বাধীন কাবিন, একটা হলো স্বাভাবিক। স্বাধীন কাবিন না হলে নারী, কিন্তু মুসলিম নারী তালাক দিতে পারে না তার স্বামীকে। আর সাধারণ আইনে হলে বউ স্বামীকে তালাক দিতে পারে। বাংলাদেশে মজার ব্যাপার যে এই যে কাবিনটা, এই যে বিয়ে রেজিস্ট্রি করাটা আইয়ুব খানের আমলে এখানে হচ্ছে, এর আগে ছিল না কিন্তু এটা। এর আগে ছিলই না। মজার বিষয়, এই আইনটা আবার যখন বিজেপি নরেন্দ্র মোদী 2019 থেকে আলোচনা করে 24 এসে বাস্তবায়ন করতে চাইছে, করলো, তখন এই ভারতের মুসলমানরা চেঁচামেচি শুরু করে দিল। অথচ ভারতের অধিকাংশ মুসলমান পেয়ারা পাকিস্তানি। এমনকি অদ্ভুত ব্যাপার, বামপন্থীরাও চেঁচামেচি শুরু করলো, এখনো করে, বিরোধিতা করে। অথচ এটা আইয়ুব খান 60 দশকে এটা বাস্তবায়ন করে। এখানে আরেকটু এড করি, মজা পাবেন সবাই। এই যে বিয়ে নিয়ে একটা হাদিস আছে, বিয়ে নিয়ে হাদিস আছে, বিয়েটা এমন ভাবে করবে যাতে লোকজন জানে। এর জন্য যেহেতু বিয়ে রেজিস্ট্রি করে ব্যাপার ছিল না, আরবের বিয়েতে কিন্তু যে ঢোল বাজানো হয়। আরবের বিয়েতে এখনো, হ্যাঁ, আরবের বিয়েতে ঢোল বাজানো হয়। তখন ঢোল বাজিয়ে জানানো হতো মানে বিয়ে হচ্ছে সেটা। কিন্তু আমাদের বিয়েতে যদি কেউ ঢোল বাজায় কেউ, এটা কিন্তু কাফের হয়ে যাবে, কিন্তু তার জানাজা হারাম হয়ে যাবে। কিন্তু আবার মসজিদের হুজুরেরা যখন বলৎকার করে, মাদ্রাসার হুজুরেরা বলৎকার করে, তার জানাজা বাতিল হয় না। এখানে মুক্তিযুদ্ধের কথা যদি আপনি সংসদে বলেন, তবুও আপনার জানাজা বাতিল হয়ে যাবে। এখানে যদি আপনি ভাষা আন্দোলনের কথা বলেন, অথবা মওদুদির, এই যে মগা মওদুদির উম্মত, এদের তো আমি মুসলমান বলি না, মোহাম্মদের উম্মত আর মগা মওদুদির উম্মত আলাদা। এই জামাত ইসলাম যারা হচ্ছে, এরা হচ্ছে মগা মওদুদির উম্মত। এই মগা মওদুদির যদি সমালোচনা করেন, এই মগা মওদুদির উম্মত যারা আছে জামাত, এরা দেখবেন চিল্লাচিল্লি শুরু, আপনার জানাজা বাতিল করে দিবে। মগা মওদুদির উম্মতেরা এই বাড়ি ভাইয়ের, শেখ ফরিদের, ফজলুর রহমানের, বা অমি পিয়ালের, বা শেখ হাসিনার, বা খালেদা জিয়ার, বা যারই হোক, আপনারা আমার যার জানাজা না আসলে কোন কচুটা হবে আমাদের জানাজা না পড়াইলে? এরা যদি আমাদের এই মৌলবীরা আমাদের জানাজা না পড়ায়, কি যায় আসে আমাদের? তারা যদি রুমিন ফারানার জানাজা না, কি যায় আসে? জানাজা পড়াইতে যে মৌলানা লাগবে, এটা কোনো বাধ্যতামূলক না। আচ্ছা, তারপরে তো বাধ্যতামূলক না, জামাতি মৌলবী ছাড়া তারা মৌলবী আছে। আমরা গিয়াসউদ্দিন তাহেরি যে কেটে কেউ জানাজা পড়াইতে পারে, জানাজাটা যে কেউ পড়াইতে পারে। আমরা প্রয়োজনে বাংলায় আপনি নিয়ত করবেন, বা আপনার আরবি জানার দরকার নাই, কি কারণে জানেন, বাংলা নিয়ত করবেন আপনি, হ্যাঁ, এটা ইয়ে করতে তাই না, পারেন।
প্রয়োজনে আমরা আপনার চ্যানেলেই বলেছি, প্রয়োজনে আমরা পাকিস্তান থেকে মৌলবি হায়ার করে আনবো জানাজা করার জন্য, কান্নাকাটি করার জন্য মৌলবি মানুষ পাওয়া যায় না দুনিয়াতে। তারপরে জানাজা পড়ার জন্য 100 পাকিস্তানি, অরিজিনাল পাকিস্তানি, খাস পাকিস্তানি, এই সমস্ত পাকিস্তানিদের গোলাম, জামাত, হেফাজত, এই নেজামে ইসলাম, মুসলিম লীগের মৌলবি না, খাস পাকিস্তানি পাঠান মৌলবি, প্রয়োজনে আফগানিস্তান থেকে মৌলবি হায়ার করে আনবো, এটা রাখিয়ে দেবো আমরা বাংলাদেশে, এটাতে আমরা জানাজা পড়বো। সিঙ্গাপুরে মসজিদ বা মন্দির যেগুলো আছে এগুলার যে ইমাম বা এদেরকে এরকম কিন্তু বাইরে তো ওয়ার্ক পারমিটে ওরা আসে কিন্তু মানে ওইরকম আমরা নিয়ে আসবো। আনার ব্যবস্থা আছে। হ্যাঁ, মরিশাসও আমি দেখেছি মন্দিরে একজন মন্ত্রী ওই সময় মন্ত্রী দায়িত্বে এইটা হচ্ছে উনার কোনো আদালতের রায়ে উনার শর্ত আছে এত এত ঘন্টা বা এতদিন উনি স্বেচ্ছাশ্রমে মন্দিরে দায়িত্ব পালন করবেন। সাবেক মন্ত্রী জানি। হুম, মরিশাসে। আর তুমি বলাৎকারের বিষয়টা একটা ইনফরমেশন কিন্তু আজকে বিডি নিউজে আছে। আমেরিকায় বাংলাদেশি একজন ইমাম অ্যারেস্ট হয়েছেন এই অভিযোগে। 2 জন শিশু বলাৎকারের অভিযোগে বা শ্লীলতাহানির অভিযোগে, এটা তো শ্রীমান এবং উনি কি করেছেন তারা ছবিটা প্রকাশ করেছে পুলিশ এই জন্য তার বিরুদ্ধে আর কার অভিযোগ আছে এগুলা তাদেরকে ইনফর্ম করার জন্য। নর্মালি পুলিশ এভাবে প্রকাশ করে না, আরো তথ্যের জন্য তারা কিন্তু তার ছবিটা প্রকাশ করেছে। শুধু তাই না, মানে বিষয়টা কি দাঁড়ালো, অর্থাৎ আমাদের সরিষাবাড়ির জামালপুর বা রাজশাহী বা নেত্রকোনা বা কুমিল্লা বা নোয়াখালী বা বরিশাল বা ঢাকায় সব মৌলবীদের চরিত্র দেখি একরকম, অর্থাৎ আমেরিকাতে গিয়েও তাদের স্বভাব পাল্টে নেয়, মানে ঢেকি স্বর্গে গেলে ওই ধানই মানে বাড়াই মানে, আমরা ধান বানাকে বাড়া বানা বলি, তো ধান মানে বা বাড়াই মানে তো চরিত্র বদলিবে না, না আমেরিকাতে গিয়েও না। মানে আসলে কি তাহলে আমরা ধরে নিতে পারি কোন মৌলবী যেন বলেছে যে গান গাইলে নাকি মানুষ কি ধর্ষণ করে, এখন তো আমরা উল্টা দেখতেছি যে কোরআন হাদিস পড়লে মানুষ ধর্ষণ করে। তো ওই লোক গান গাওয়া নিষিদ্ধ চাইছে বাংলাদেশে, কোন মৌলবী যেন দেখলাম বাংলাদেশে যে কোনো গান গাওয়া চলবে না, গান গেলে নাকি মানুষ ধর্ষক হয়। তা আমরা তো দেখতেছি যে কোরআন পড়লে, হাদিস পড়লে মানুষ বলৎকারী হয়, মানে তাদের ভাষায়, আমার ভাষায় না, তাদের কার্যক্রমে, অর্থাৎ বাংলাদেশের মৌলবী বলেন আর আমেরিকা, চরিত্র তো একই থাকতেছে, গান গাইলে কোরআন হাদিস পড়লে দেখি মানুষ বলৎকারী হয়, তাও আবার শিশু বলৎকার, তাও আবার পুরুষ শিশু বলৎকার, বলৎকার তো বলৎকারী। তো এরা যে এই যে বলৎকার শুরু করে দিল, এদের চরিত্রটা কি আর কোনোদিনই বদলিবে না? এটা নিয়ে কথা বলতে দেখবেন, শুনবেন না মাননীয় স্পিকার, এটা নিয়ে কেউ কথা বলবে না। সংসদে 2টা জিনিস নিয়ে কোনোদিনই আলোচনা হয় নাই, সেটা হলো জনগণের অধিকার নিয়ে কোনোদিনই আলোচনা হয় না, আর মাদ্রাসার বলৎকার নিয়ে কোনোদিনই সংসদে এগুলো নিয়ে আলোচনা হয়নি, এবং ভবিষ্যতে হবে কিনা সন্দেহ আছে। যাই হোক, সেটা পরের বিষয়। আপনি যে এই যে বিষয়টা, এই যে বলাৎকার বা সেক্সুয়াল অ্যাবিউজ যেটা আর কি, মানে আগেও ছিল এখনো আছে, মানে খ্রিস্টান পাদ্রি বা বুদ্ধিস্ট যারা মং যারা ওদের কিন্তু অভিযোগটা বেশি ছিল সারা পৃথিবীতে, কারণ ওরা বিয়ে করতে পারে না। ওই পদে যিনি থাকেন ওই পদটা এমন ফাদাররা বিয়ে করতে পারে না, হ্যাঁ, আমাদের ইমামরা তো বিয়ে করতে পারেন, শুধু বিয়ে করে না, তাদের 4-5টা করে বউ থাকে, তারপরে অতিরিক্ত দাসী থাকে, মানসা নাকি খানসা এগুলো নিয়োগ দেয় না। আসলে ওগুলো তো, এটা আমি একমত না যে বিয়ে করলেই সে বলাৎকার করবে আর বিয়ে না করলে, এটার সাথে আমি একমত না। তার প্রমাণ আপনি উদাহরণ দিলেন যে পাদ্রীরা না হয় বিয়ে করে না, বুদ্ধিস্টরা বিয়ে করে না, পুরোহিত বিয়ে করতে পারে না কোথাও কোথাও, তো তারা তো, কিন্তু মৌলবীরা তো বিয়ে করতে পারে, 4টা করে বিবি থাকে। আপনি দেখেন নাই লাদেন যেখানে যাইতো 3-4টা করে বিবি নিয়ে যাইতো, মোল্লা ওমর আর লাদেন পরস্পরের মেয়ে বিয়ে দিয়ে পরস্পরের জামাই ও শ্বশুর হয়েছে, বুঝতে পারছেন? এইরকম হচ্ছে তাদের চরিত্র। যাই হোক, সেটা অন্য বিষয়। আর বলাৎকার শুধু আমাদের দেশে না, পাকিস্তানের একজন তো বলেই দিয়েছে, সে বলেছে পাকিস্তানের 90% নাকি সমকামী, কথা বলেছে। তারপরে আফগানিস্তানে তো বাচ্চাবাজি তো একেবারে প্রতিষ্ঠিত সত্য, ওইখানে শিশু হইলে, মানে ছোট বাচ্চা হইলে নারীদের যেমন সতর্ক রাখা হয়, তার চেয়ে বেশি সতর্ক রাখা হয় 10-12 বছরের বাচ্চাদের। ওখানে বাচ্চাবাজি বৈধতা, মানে একরকম, মানে সামাজিক ভাবে এটা ধরেই নেয় যেটা ঘটবে। দুনিয়াতে অনেক কিছু চেঞ্জ আসছে এখন, মনে করেন এই যে সর্বশেষ মিটু আন্দোলনটা যে আমরা দেখলাম, কবে কে কখন বুঝেছিল সে আজকে প্রকাশ করতেছে, সে করতেছে সেটা। ঠিক এইভাবে
অনেক ঘটনা অস্ট্রেলিয়াতে মিডিয়াতে মাঝে মাঝে আসে। একটা শিশু, সে স্কুল জীবনে থাকতে কোনো পাদ্রির হাতে সে নিগৃহীত হয়েছিল, সে আজকে বড় হয়েছে, সে প্রতিষ্ঠিত মানুষ, কিন্তু সেই ইয়া থেকে, ট্রমা থেকে আজ ফিরে পর্যন্ত সে আসতে পারে। বেরোতে পারে নাই। এই বয়সে এসে সে কমপ্লেনটা করতেছে, এবং এটা নিয়ে তদন্ত হচ্ছে এবং ব্যবস্থা হচ্ছে। তো তাই না, তো পাকিস্তানের কোন মন্ত্রী যেন বলেছিল যে তারা ছোটবেলায় বলাৎকার করেছে। শুধু পাকিস্তানের মন্ত্রী না, সে তো বলেছে নিজে, প্রকাশ্য সাংবাদিকদের সামনে বলেছে মন্ত্রী হয়ে হয়েছে তাকে বলাৎকার করছিল ছোটবেলায়। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে তো বলাৎকার করেছে জেলখানায় সেনাবাহিনীরা, এটাও প্রচার আছে, গুজব আছে, জানি না সত্য মিথ্যা। একটা জিনিস দেখেন, সেই বুদ্ধিস্ট বলেন আর খ্রিস্টান পাদ্রী বলেন, তাদের বেলা অভিযোগ উঠলে তার পক্ষে কিন্তু সাফাই গাওয়ার লোক পাবেন না, একটাও না। কোন গির্জার একটা লোক পাবেন না তার পক্ষে সাফাই গায়। কিন্তু বাংলাদেশে উল্টো সাফাই গায়, এমনকি যার সন্তানকে বলাৎকার করে, রেপ করে, ধর্ষণ করে, সেও পর্যন্ত মামলা করতে চায় না, বেশ তো হারাই যেতে পারে। এই যে যে মাইন্ড সেটআপ, খুবই হুজুর ভুল বিপজ্জনক। করতে পারে, হুজুর ভুল করতে হ্যাঁ, পারে। না, এখন হুজুর ইদানিং আরেকটা আওয়াজ পাওয়া যাচ্ছে, যেটা অ্যারেস্ট হওয়ার পরে বলতেছে শয়তান তাকে দিয়ে এই কাজ করেছে। হ্যাঁ বলে তো যে শয়তানের ওয়াসাসাই করছে, মানে আকাম যখন করে শয়তানের ওয়াসাসা, আর সব আল্লাহ করে। তার মানে, মানে আমরা শুনেছিলাম আগে যে সবকিছু নাকি আল্লাহর হুকুম হয়, এখন থেকে শয়তানের হুকুম হয়, মৌলবীদের কথায় প্রমাণ হয়। তাই যেটা বলতেছিলাম, যে প্রসঙ্গে আমরা ছিলাম, যে যে আমরা যে প্রসঙ্গটা ছিলাম, যে আমাদের দেশের যে অবস্থাটা এই মুহূর্তে, এরা সরকার ইচ্ছা করেই চাচ্ছে দেশ অস্থির থাকুক, তারা হালুয়া রুটি। অর্থাৎ বিষয়টা এরকম, আপনি বাড়ি পুরা, আপনার বাড়িতে আগুন দিবে কেউ, বাড়ি পুরাতে আপনি আগুন নিভানোর কাজে বিজি থাকবেন, আর আপনার যে শুভাকাঙ্ক্ষী, মানে ভেতরে ভেতরে শত্রু, উপরে উপরে শুভাকাঙ্ক্ষী, তারা আপনার বাড়িতে আলু পুড়ে খাবে। কারণ কি, আলু পুড়ে খাইলে এই চিন্তা তো আপনি করতে পারবেন না, কারণ আপনার তো ঘর পুড়েছে, আপনি সেদিকে ব্যস্ত থাকবেন। ওই মেকিয়াভেলির যে তার যে গ্রন্থ, সে বিখ্যাত গ্রন্থ থেকে আমরা যেটা পেয়েছি, যে প্রবলেম ক্রিয়েট করো, মানুষকে ব্যস্ত রাখো, তটস্থ রাখো, ভীত রাখো, সন্ত্রস্ত রাখো। চাণক্য নীতিতেও আছে, শুধু মেকিয়াভেলি না। চাণক্য নীতি পড়ে তো আমি মাঝে মাঝে ভয় পেয়ে যাই কিছু কিছু শব্দে। চাণক্য নীতিকে নিরীহ মনে করার কিছু নেই, ওইখানেও বলা হয়েছে যে চাণক্য নীতি বলেছে প্রয়োজন না খিলে রাখো, প্রয়োজনে তুমি তার পরাধীন বানায় ফেলো, তাকে তোমার উপর ডিপেন্ডেন্ট করে ফেলো, যাতে সে তার পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কারোর প্রতি যেন সে ডিপেন্ডেন্ট না থাকে, তোমার প্রতি ডিপেন্ডেন্ট করে, এমন কিছু প্রবলেম ক্রিয়েট করো। মানে স্ট্রেট বলে দিয়েছে যে সমস্যা সৃষ্টি করো, সমাধান তুমি দাও, তুমি তার কাছে মুসিহা হবে না যাও। এটা মেকিয়াভেলি বলছে, সবই সারা তো এই সরকারও তাই করতেছে। আপনি দেখবেন সংসদে মাঝে মাঝে জামাতকে আক্রমণ করতেছে, এই তোরা রাজাকার, তোরা আলবদর, বলতেছে না? মানে আগে তো শুধু ফজলুর রহমান সাহেব বলতেন, এখন আরো দুই একজন বলে এই আলবদর, এই রাজাকার, বলছে ওই যে কি যেন এক মন্ত্রী তখন সে বলছে। এগুলো হচ্ছে ড্রামা তাদের, তারা এগুলো বলে আমাদের শান্ত রাখে। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের, যে এই বিএনপির তো তিন চার, আগে তো শুধু ফজলুর রহমান বলতেন, এখন তো অনেকেই বলে, আমরা খুশির চুতির ভাই হয়ে যাই। এগুলো আসলে বদমাইশি। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলে, যে মুক্তিযুদ্ধকে নিয়ে জাতিকে দুই ভাগ করা যাবে না, কিন্তু জুলাই চেতনা এটা নিয়ে দুই ভাগ, তিন ভাগ, চার ভাগ, পাঁচ ভাগ, বঙ্গবন্ধুকে নিয়ে ৭২ সংবিধান ৪-৫ ভাগ করা যাবে। তো এরা বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করে যাতে মানুষ তার মূল সমস্যা, মূল চেতনা, মূল সমস্যা থেকে দূরে থাকে। তার জন্য তারা এই ড্রামাগুলো করে, আমরা সরকার এগুলো করে যাচ্ছে। পার্লামেন্ট নিয়ে আলোচনায় যাব। এর আগে আরেকটা জিনিস শুনবে, শুক্রবার দিন বাংলাদেশে এখন একটা নতুন পরিস্থিতি, শুক্রবার হয়ে গেছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ নিষিদ্ধ, তারা অ্যাক্টিভিটিস করতে পারে না, কিন্তু ওই সময়ে কিন্তু যে প্রোটেস্টটা ডেভেলপ করে তার মাঝে, করতে দিবি না তাহলে করবো, এমন একটা ইয়াদ শুনে শুক্রবারে কিন্তু মিছিল হচ্ছে সবচেয়ে বেশি। বাস্তব যেটা, এত বড় একটা সংগঠন, তার এত নেতা কর্মী, কতক্ষণ তাকে আটকে রাখা যাবে? সম্ভব না, কারণ হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহত্তর সংগঠন এশিয়া মহাদেশে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহত্তর সংগঠন। এই সংগঠনকে আপনি নিষিদ্ধ করে ডিঅ্যাক্টিভ করতে পারবেন না, বরং নিষিদ্ধ করার কারণেই আওয়ামী লীগের প্রতি মানুষের আগ্রহ বেড়ে গেছে। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করতো, সিম্পেথি সব বেড়ে গেছে কিন্তু। হ্যাঁ বেড়ে, শুধু তাই নেই, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করতো, আওয়ামী লীগের কর্মীরা এত ডেসপারেট হতো না। এমনকি ভেতরে ভেতরে আওয়ামী লীগের নেতারা সক্রিয় হচ্ছেন, সবাই না, কেউ কেউ সক্রিয় হচ্ছেন পরিকল্পিতভাবে। তারা একটা সিদ্ধান্ত এখন নিয়ে সিদ্ধান্ত নিতে পেরেছে, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না করতো, তাহলে আওয়ামী লীগ ভাবতো সামনে জাতীয় কি স্থানীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, সেই অংশগ্রহণ করতো, এই ধরনের চিন্তা ভাবনা থাকতো, তারা কিছুটা আপসকামী হয়ে যেত।
নিষিদ্ধ করে আওয়ামী লীগের জন্য খুব উপকার করেছে। আওয়ামী লীগ এখন বুঝে ফেলেছে তার আর কোনো জায়গা নেই, তার পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই তাকে যতটুকু সম্ভব তাকে আগে যেতে হবে, কারণ পিছনে তো দেয়াল। তো কি দেয়াল? মাটির দেয়াল তো নয়, এমনকি সেটা ইটের দেয়ালও না, সেটা সিমেন্টেরও না, টোটালি পাথরের দেয়াল। তো আওয়ামী লীগের পক্ষে তার পিছন থেকে পালায় যাওয়ার আর সুযোগ নেই। দেয়ার ইজ নো চান্স, কোনো চান্সই নাই। আওয়ামী লীগকে মানে পালিয়ে যাওয়ার সুযোগ দিলে আওয়ামী লীগ পালিয়ে যেত, কারণ আওয়ামী লীগ তো বিপ্লবী দল না। অর্থাৎ বিড়ালকে আপনি বিপ্লবী বানিয়ে ফেলতেছেন, অর্থাৎ বিড়ালকে আপনি সিংহে পরিণত করতেছেন। আওয়ামী লীগ, আবারও বলি, আওয়ামী লীগ বিপ্লবী দল না। আওয়ামী লীগ বলেও নাই তারা বিপ্লবী দল, তাদের ম্যানিফেস্টোতেও তা লেখা নাই। কিন্তু যেভাবে বিড়ালকে আপনি দরজা জানালা বন্ধ করে পেটাচ্ছেন, এবার তো বিড়ালকে আওয়ামী লীগ মানে বিড়ালকে আপনাকে সিংহ হতেই হবে, উপায় নাই, তাকে বাঁচতে হবে। এরাই কাজটা করেছে। প্রথমে আওয়ামী লীগকে আংশিক নিষিদ্ধ করলো, কার্যক্রম নিষিদ্ধ, এবার সংসদ আইন পাশ করে নিষিদ্ধ করলো। এমনকি মারপিটও তারা কম রাখতেছে না, আওয়ামী লীগের উপর নির্যাতন করাও কিন্তু কমায় নাই কোনো অংশে। সর্বশেষ একটা প্রতারণা করলো, ইলেকশনের সময় তাদের ভোট নিল, ভোট নেওয়ার পর